একের পর এক ছোড়া ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত ইসরায়েলের প্রাণকেন্দ্রের বিভিন্ন স্থাপনা। এ পর্যন্ত 4 জন নিহতের তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। আহত হয়েছেন 1.5 শতাধিক। শুক্রবার রাতে হামলার পরই প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বাংকারে অবস্থান নেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় টেলিভিশনে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে অন্ধকারে নিমজ্জিত করার হুমকি দেন। ইসরায়েলকে রক্ষা করতে যে দেশই এগিয়ে আসবে তাদেরকে লক্ষ্যবস্তু বানানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশ অনিচ্ছুক ইরানি কর্মকর্তা একথা জানিয়েছেন। মূলত যুক্তরাষ্ট্র, সৌদি আরব বা আমিরাতের মতো দেশগুলোর যেন সরাসরি জড়িত না হয়, এটাই ইরানের উদ্দেশ্য। ইসরায়েল ইরানের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। সার্বিক পরিস্থিতি নিয়ে যাচ্ছে আলোচনায়। রবিউল, আপনি দেখছিলেন এবং আপনারাই আসলে আন্তর্জাতিক ডেস্কে থেকে কিন্তু পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সেই ক্ষেত্রে আমরা প্রতি সংবাদে এই বিষয় নিয়ে আলোচনা করছি। এখন যদি শুরুতে আমরা আলোচনায় আসি যে এই যে দুই দেশের মধ্যে সার্বিক যে পরিস্থিতি, সর্বশেষ কি তথ্য যুক্ত হলো? কাবি, এই মুহূর্তেও কিন্তু পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে ইরান এবং ইসরায়েলে। তবে ইসরায়েলের যে ইরানের হামলা, সেই হামলার মাত্রা অনেকটাই কমে এসেছে এখন পর্যন্ত জানাচ্ছে। তবে কিছুক্ষণ পরপর বিভিন্ন গণমাধ্যমের যে খবর আসছে, সেই খবর অনুযায়ী ইরান মাঝে মাঝে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, সেগুলো প্রতিহতের চেষ্টা করছে ইসরায়েল। পাশাপাশি অন্যদিকে দেখবেন আপনি যে ইরানেও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল, এবং তারা কিছুক্ষণ আগেও গণমাধ্যমে বিভিন্ন খবর দিয়েছে তারা এয়ার স্ট্রাইক অর্থাৎ বিমান হামলার জন্য প্রস্তুতি নিয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই বা কয়েক ঘন্টার মধ্যেই আবারও তারা হামলা চালাবে এবং অব্যাহত রয়েছে সেই হামলা। এই হামলায় আজকে ইরানের যে ক্ষতিটা হয়েছে সেটি হলো তেহরানের রাজধানী তেহরান, সেই তেহরানের আবাসিক এলাকায় একটি হামলা চালিয়েছে ইসরায়েল এবং সেখানে 20 শিশুসহ অন্তত 60 জন নিহত হয়েছে। এটা একটা বড় ঘটনা। এবং আরও একটি সামরিক স্থাপনার বাইরে একটি আবাসিক এলাকায় হামলাটি হয়েছে। আর সামরিক স্থাপনায় হামলা হয়েছে আজকে ইরানের একটা গুরুত্বপূর্ণ যে পারমাণবিক স্থাপনা, সেটা বলা হচ্ছে ফোর্দ পারমাণবিক স্থাপনা, সেই পারমাণবিক কেন্দ্রে হামলা হয়েছে এবং এই হামলায় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের পক্ষ থেকেও বলা হয়েছে। শুধু ক্ষতিগ্রস্ত নয়, সেখানকার হিসেবটা এখনো দিতে পারেনি তেহরান। এই ক্ষতিটা আমি বলছি আপনাকে, সেটি হলো যে গতকাল তো ইরানের শীর্ষ কর্মকর্তারা বেশ কয়েকজন মারা গেছে, বলা হচ্ছিল যে 20 জনেরও বেশি মারা গেছে। এবং আজকেও কিন্তু তাদের একটি বড় ক্ষতি হয়েছে যে ইরানের এই 2 শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। যে পারমাণবিক স্থাপনার কথা বলেছিলাম সেখানেই তারা অবস্থান করছিল। এই যে ক্ষয়ক্ষতিটা তারা কমাতে পারছে না। তবে এখানে ইরানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটি হলো যে গতকাল অর্থাৎ শুক্রবারে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটি সচল ছিল না। তারা সেটি আজকে নতুন করে সচল করতে পেরেছে, যার কারণে বিভিন্ন হামলা অর্থাৎ ইসরায়েল যে হামলা চালিয়েছে তাতে ক্ষয়ক্ষতির মাত্রা অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছে। আমরা দেখেছি যে শুক্রবার রাতে তেহরান সহ ইরানের বিভিন্ন আকাশে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সচল করার পর হামলা প্রতিহতের বিভিন্ন ভিডিও আমরা দেখতে পেয়েছি। সেক্ষেত্রে আমরা যদি একটু বিশ্লেষণ করে বলেন যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কি, কোন দেশের কি অবস্থা? অবশ্যই এক্ষেত্রে যদি নিঃসন্দেহে বলা যেতে পারে যে ইরানের ক্ষতিটা অনেকাংশেই বেশি। কারণ আপনি জানেন যে ইরানের হামলায় ইসরায়েলে যে ক্ষতি হয়েছে সেটি বিভিন্ন ভবন, হতাহতের সংখ্যা পরিমাণটা খুবই কম। কিন্তু আমরা একটু দেখে নিতে চাই যে আমরা দেখেন এই যে ইসরায়েলি ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র তাণ্ডব চালিয়েছে রাতভর, সেই ক্ষেপণাস্ত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের, কিন্তু প্রাণহানির সংখ্যাটা কিন্তু তুলনামূলক কম। আরও একটি বিষয় যে তারা 4 জন নিহত হয়েছে বলে এখন পর্যন্ত গণমাধ্যমে এসেছে এবং আহত হয়েছেন 1.5 শতাধিক, আমি যেটি আপনাকে এর আগেও বলছিলাম। এবং আরও একটি বিষয় যে রাব্বি, ইরানের মিসাইল যে ক্ষেপণাস্ত্র মজুতাগার সেখানে কিন্তু হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। তারা বলেছে যে ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেইখানে তারা হামলা চালিয়েছে দাবি করেছে। আরেকটি বিষয় যে আমি আপনাকে আগেই বললাম যে তেহরানের আবাসিক এলাকায় হামলা চালিয়েছে, সেই হামলায় ব্যাপক বেসামরিক লোকজন মারা গেছে। আরও একটি বিষয় যে আমরা জানি যে ইরান কিন্তু অলরেডি হুমকি দিয়েছে, অর্থাৎ ইসরায়েলকে যারা সহযোগিতা করবে, বিশেষ করে পশ্চিমা যে দেশগুলো রয়েছে ইউরোপের, ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, ব্রিটেন, এই 3 দেশকেই তারা নিশানা করেছে ইরান। তারা বলেছে যে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আপনাদেরকেও, অর্থাৎ এই ঘোষণার দ্বারা তেহরান আসলে কি বোঝাতে চাইছে? এটাই বোঝাতে চাচ্ছে যে তারা যেহেতু ইসরায়েলকে সহযোগিতা থেকে বিরত থাকে, এক ধরনের একটা হুমকি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত সেই হুমকি কতটা কাজে দেবে সেটা বলা যাচ্ছে না, কারণ বিভিন্ন জায়গাতেই ইসরায়েলকে কিন্তু এক
একতরফাভাবে সমর্থন দিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। প্রথম ইসরায়েল থেকে হামলা করা, একেবারে নিখুঁত নিশানায় সামরিক স্থাপনায় হামলা করা হয়, এটি আসলে কিভাবে সম্ভব? একদম রাব্বি, এই যে এই নিখুঁত হামলা, সেই হামলার যে তাদের পদ্ধতিগত, সেই পদ্ধতি নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলছে আন্তর্জাতিক গণমাধ্যমে, বিভিন্ন আর্টিকেল ছাপা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তারা বলছে যে ইসরায়েল যে হামলা চালিয়েছে এটা শুধু তাদের সামরিক সক্ষমতার জানান দেয়া না, এইখানে তাদের যে গুপ্তচর বা গোয়েন্দা যে তাদের যে সক্ষমতা, সেটারও একটি প্রতিফলন দেখা গেছে। অর্থাৎ ইসরায়েল যে ইরানে হামলা চালিয়েছে এটি শুধু একদিন বা 1 মাস বা 2 দিনের পরিকল্পনা মাফিক এই হামলাটি হয়নি। দীর্ঘদিনের হোমওয়ার্ক, গ্রাউন্ড ওয়ার্ক, এবং তারা অনুসরণ করেছে, গোপনে নজরদারি করেছে, স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি করেছে, জিপিএস ট্র্যাকারের মাধ্যমে নজরদারি করেছে। এবং এটা যে শুধুমাত্র ইসরায়েল যে প্রযুক্তিগতভাবে এককভাবে এটি করেছে, এটি কিন্তু একদম না। এর সঙ্গে জড়িত রয়েছে অত্যাধুনিক যে প্রযুক্তি, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যে দেশগুলো রয়েছে সেখানকার স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে তারা একদম নিজেদের নখ দর্পণে ইরানের যে ম্যাপ, তাদের কোথায় কোন স্থাপনা, কোন ফ্ল্যাটে কোন নেতা থাকেন, কোন বিল্ডিংয়ে থাকেন, কত নাম্বার ফ্লোরে থাকেন, কিভাবে আক্রমণ করলে একদম টার্গেট মিস হবে না, সেইগুলো তারা হোমওয়ার্ক করে নিয়েছে। এবং আমি আরেকটা আপনাকে বলতে চাই যে ইসমাইল হানিয়াকে যে হত্যা করা হয়েছিল সেটাও কিন্তু এই পরিকল্পনার অংশ। সেক্ষেত্রে আওলাদ, আপনি ইসরায়েলের সক্ষমতার কথা বলছিলেন, তাদের মিত্র রাষ্ট্রগুলোর যে সক্ষমতা সেটি নিয়ে আসছিলেন, যে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত জায়গায়। সেক্ষেত্রে এই দুই দেশের যদি সক্ষমতা নিয়ে আমরা আলোচনা করি, কোন দেশকে কিভাবে আপনি এগিয়ে রাখবেন? আপনি এককভাবে যদি ইসরায়েল এবং ইরানকে তুলনা করেন, তাহলে আমি অবশ্যই বলবো যে হলো ইরান অনেকটাই অস্ত্রের বা সামরিক সক্ষমতার দিক থেকে এগিয়ে আছে, কিন্তু তথ্য প্রযুক্তির দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে ইরান। কিন্তু আপনি যদি ওভারঅল চিন্তা করেন, অর্থাৎ ইসরায়েল কিন্তু এখানে এককভাবে একা লড়াই করছে না, এর পেছনে আপনাকে দেখতে হবে বিশ্বমোড়ল পরমাণু শক্তিধর দেশগুলো কিন্তু তার পেছনে রয়েছে। সুতরাং এখানে এককভাবে আপনি কখনো ইসরায়েল এবং ইরানকে পাশে তুলনা আমরা আওলাদ এই আলোচনায় ফিরবো, তার আগে বিশ্বের অন্যান্য দেশগুলো আসলে তারা তাদের অবস্থান থেকে কি ব্যাখ্যা করছেন সেটি যদি একটু। সেটি আমি আপনাকে একটু দেখাতে চাই আমাদের এই পর্দায়। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কানাডা সহ এসব পশ্চিমাদের সমর্থন জানিয়েছে ইসরায়েলকে, এবং আরও একটি বিষয়, ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে কিন্তু চীন, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের যে বেশ কয়েকটি দেশ, তারা নিন্দা রয়েছে। আরেকটি বিষয় হলো রাব্বি, দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং মানবাধিকার কর্মীরা। এবং এই যে সংঘাত, এই সংঘাতের কারণে কিন্তু যুক্তরাষ্ট্র এবং তেহরানের মধ্যে যে একটি পরমাণু আলোচনা ছিল, সেই পরমাণু আলোচনা কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে। অর্থাৎ নতুন করে ইরান তার আলোচনা আগ্রহী হবে না, এবং সাফ জানিয়ে দিয়েছে যে সেক্ষেত্রে এই আলোচনায় যেহেতু জাতিসংঘ যুক্ত হলো, সামনের দিকে বা সামনের দিনের যদি একটু তাকাই, বাণিজ্য অর্থনীতিতে কি প্রভাব, এবং এই যুদ্ধ কতটা কোন দিকে মন নিতে পারে? আপনি জানেন যে ইসরায়েল এবং এই ইরানের যে সংঘাত, এই সংঘাতের পরে কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইসরায়েল, ইরান। তারা বলেছে যে এই হরমুজ প্রণালীতে আর কোনো জাহাজ চলাচল করতে দেবে না। অর্থাৎ এটার কিন্তু বিশাল বড় প্রভাব আন্তর্জাতিক অর্থনীতিতে। এরই মধ্যে দুই দেশের সংঘাতের কারণে কিন্তু আমরা জানি যে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে, শেয়ার বাজারের পতন হচ্ছে। এই অর্থনৈতিকভাবে এশিয়া না শুধু গোটা বিশ্বেরই একটা প্রভাব পড়তে পারে, যেহেতু জ্বালানি সরবরাহের অন্যতম রুট হরমুজ প্রণালী, এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ থেকে জ্বালানিটা বিশ্বের বিভিন্ন দেশে যায়, এবং মধ্যপ্রাচ্যের উপর অন্য কোনো দেশে যুক্ত হয়ে যেতে পারে কিনা এটি বলা খুবই মুশকিল। হয়তো আগামী দিনগুলোতে যুদ্ধের মাত্রাই বলে দিতে পারে যে কোনো দেশ যুক্ত হবে কিনা। আওলাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ইরান ইসরায়েল সংঘাতের সবশেষ এবং সার্বিক পরিস্থিতির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ।